এই যে শুনছেন, একটু তাকাবেন। জি বলুন, কি হয়েছে আপনার? শরীর খারাপ লাগছে? শরীর তো খারাপ লাগেই, তবে সেটা আপনাকে দেখার পর আরও বেড়েছে। মানে, আপনি কি ঠিক আছেন তো? এখানে ফাজলামো করার জায়গা না। আমি একদম ঠিক আছি, বরং আপনাকে দেখার পর থেকে আমার হৃদস্পন্দনটা একটু বেশি বেড়ে গেছে। এটা কি কোনো রোগের লক্ষণ? আপনি মনে হয় ভুল জায়গায় এসেছেন। এটা জেনারেল ফিজিশিয়ানের চেম্বার। এখানে প্রেম নিবেদনের সুযোগ নেই। কিন্তু আমার তো মনে হচ্ছে আমার হৃদরোগ হয়েছে, আর হৃদরোগের ডাক্তার তো আপনি। দেখুন, আমি আপনার কোনো কথা বুঝতে পারছি না। যদি সিরিয়াস কোনো সমস্যা থাকে তবে বলুন, নাহলে অযথা সময় নষ্ট করবেন না। আমার আরও রোগী দেখার আছে। আমার সমস্যাটা সিরিয়াসই ডাক্তার আপু। আমার মনে হয় আমি আপনার প্রেমে পড়েছি। এটা কি সারানো যাবে? আপনি কি পাগল? এই প্রথম কোনো রোগী এমন কথা বলল। তাহলে কি আমিই প্রথম ভাগ্যবান রোগী যে তার ডাক্তারের প্রেমে পড়েছে? আপনি বসুন তো আগে। আপনার প্রেশারটা মাপতে হবে। আমার প্রেশার এমনিতেই হাই হয়ে আছে আপনার রূপের ঝলকে। তবে আপনি চাইলে মাপতে পারেন। আপনার হাতের স্পর্শ পেলে হয়তো একটু কমতেও পারে। সিফাত চৌধুরী, তাই তো আপনার নাম? দেখুন, আমি একজন ডাক্তার এবং আপনি আমার রোগী। আমাদের মধ্যে একটা পেশাদার সম্পর্ক থাকা দরকার। দয়া করে অপ্রাসঙ্গিক কথা বলবেন না। পেশাদার সম্পর্ক তো থাকবেই, তবে তার সাথে যদি একটু ভালোবাসার রসায়ন মেশানো যায়, ক্ষতি কি? আপনার প্রেশার তো স্বাভাবিকের চেয়ে একটু বেশিই দেখাচ্ছে। কাল কিছু পরীক্ষা করতে দেব, সেগুলো করিয়ে আনবেন। আর হ্যাঁ, প্রেমের এইসব কথা একদম ভুলে যাবেন। আপনার কথা আমি নিশ্চয়ই শুনব ডাক্তার আপু। তবে আমার মন তো আর আমার কথা শোনে না, সে তো শুধু আপনারই নাম জপে। এসব ছেলে মানুষই ছাড়ুন, সুস্থ হয়ে বাড়ি যান। সুস্থ তো আমি হবই, তবে আপনার ভালোবাসা পেলে আরও তাড়াতাড়ি হব। কাল কখন আসতে পারি? আপনার মতো রোগী তো দেখতেও ইচ্ছে করছে না। আচ্ছা, আগামীকাল সকাল 10টায় আসবেন। আর আসার সময় শুধু পরীক্ষার রিপোর্টগুলো নিয়ে আসবেন, অন্য কিছু নয়। আপনার আদেশ শিরোধার্য ডাক্তার আপু। তবে আমার হৃদয়ের কথাগুলো বলার সুযোগ কি আর পাবো না? আমার হৃদয় যে আপনাকে অনেক কিছু বলতে চায়। এসব কথা বন্ধ করেন। আমাকে এগুলো বলে কোনো লাভ নেই। আর এখন দয়া করে বিদায় হন। তাহলে কাল সকালের জন্য অপেক্ষা করছি। ভালো থাকবেন আমার হৃদয়ের রানী। এটা বলে সিফাত চলে যায়। তখন পারিহা একটা দীর্ঘশ্বাস ফেলে। আল্লাহ জানে আর কি দেখতে হবে। একটা রোগী কি তার ডাক্তারের সাথে এমন করে? আমার তো মনে হয় এই রোগীর মাথায়ও সমস্যা আছে। পরের দিন সিফাত ঠিক 10টায় এসে হাজির হলো। তার হাতে পরীক্ষার রিপোর্ট। ফারিহা মনোযোগ দিয়ে রিপোর্টগুলো দেখলো। আপনার রিপোর্টে তেমন কিছু খারাপ আসেনি। কিছু ভিটামিনের অভাব আছে, আর একটু বিশ্রাম দরকার। তবে আপনার প্রেশারটা একটু এখনো বেশি। কোনো দুশ্চিন্তা করছেন? দুশ্চিন্তা তো একটাই ডাক্তার আপু। আপনি কি আমার ভালোবাসার কথা একটু ভেবেছেন? সিফাত, আমি তোমাকে আগেই বলেছি এটা সম্ভব না। আমি তোমার ডাক্তার আর তুমি আমার রোগী। এর বাইরে অন্য কোনো সম্পর্ক আমি ভাবতে পারছি না। কেন ভাবতে পারছেন না? আমি কি আপনার যোগ্য নই? আমার কি কোনো অভাব আছে? দেখো সিফাত, যোগ্যতার প্রশ্ন না এটা। আমাদের দুজনের জীবন আলাদা, পেশা আলাদা। তুমি হয়তো এখন আবেগের বশে এই কথাগুলো বলছো, কিন্তু পরে যখন বাস্তবতাটা বুঝবে তখন কষ্ট পাবে। আমার কাছে আপনার ভালোবাসাই সবচেয়ে বড় বাস্তবতা। অন্য কিছু আমি বুঝতে চাই না। আপনি শুধু একবার বলুন, আপনার মনে আমার জন্য একটু জায়গা নেই? আমার এখন অনেক কাজ আছে সিফাত, তুমি বরং বিশ্রাম নাও। আর হ্যাঁ, নিয়ম করে ওষুধ খাবে। তার মানে আমার কোনো আশাই নেই? আমি তোমাকে বিদায় জানাচ্ছি সিফাত, সাবধানে বাড়ি যেও। ঠিক আছে ডাক্তার আপু, ভালো থাকবেন। সিফাত চলে যাওয়ার পর ফারিহা জানালার পাশে এসে দাঁড়ালো। তার মনে এক ধরনের অস্থিরতা কাজ করছে। সিফাতের সরল স্বীকারোক্তি কোথাও যেন তার মনে দাগ কেটে গেছে। কিন্তু সমাজের চোখে একজন ডাক্তারের সাথে রোগীর সম্পর্ক কতটা স্বাভাবিক হবে, সেই চিন্তা তাকে কুরে কুরে খাচ্ছে। এরপর বেশ কিছুদিন কেটে গেল। সিফাত নিয়মিত ফারিহার চেম্বারে আসতো, শুধু চেক আপের জন্যে নয়, বরং ফারিহার একটি স্নিগ্ধ হাসির আশায়।
ফারিহা চেষ্টা করত পেশাদার দূরত্ব বজায় রাখতে, কিন্তু সিফাতের আন্তরিকতা ধীরে ধীরে তার মনের বরফ গলাতে শুরু করে। একদিন সিফাত যখন কেবিনে প্রবেশ করলো, ফারিহার মুখটা একটু মলিন দেখালো। কি হয়েছে ডাক্তার আপু? আপনাকে আজ একটু চিন্তিত মনে হচ্ছে। সব ঠিক আছে তো? আসলে আমার বাবা মা আমার বিয়ের জন্য চাপ দিচ্ছেন। তারা আমার জন্য পাত্র দেখা শুরু করেছেন। বিয়ে? কিন্তু আপনি কি সেই পাত্রদের কাউকে পছন্দ করেন? আসলে আমি এখনো কিছু ভাবিনি। আমার ক্যারিয়ার, আমার দায়িত্ব এসব নিয়ে অনেক চিন্তা আছে। আপনার কি মনে হয় না জীবনে একজন সঙ্গী থাকাটাও জরুরি, যে আপনার কাজের চাপ বুঝবে, আপনার পাশে থাকবে? হ্যাঁ, মনে তো হয়, কিন্তু তেমন কাউকে তো খুঁজে পাইনি। ফারিহা সিফাতের দিকে তাকিয়ে কথাটি বলে তারপর সিফাত সাহস সঞ্চয় করে বলে, যদি এমন কেউ থাকে যে আপনাকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে, আপনার সব স্বপ্নকে নিজের স্বপ্ন মনে করে, আপনার সব দুঃখ নিজের কাঁধে নিতে প্রস্তুত থাকে, তাহলে কি আপনি তার কথা একবারও ভাববেন না? কে সেই ভাগ্যবান? যদি বলি সেই ভাগ্যবান আমি। তুমি? সিফাত, তুমি কি সিরিয়াস? এর থেকে বেশি সিরিয়াস আমি জীবনে আর কিছুই হইনি ডাক্তার আপু। যেদিন প্রথম আপনাকে দেখেছি সেদিনই আমার মনে হয়েছে আপনি আমার জীবনের সেই মানুষটা। আচ্ছা, আমাদের দুজনের পেশা, আমাদের জীবনযাত্রা অনেক পার্থক্য। পার্থক্য তো থাকবেই ডাক্তার আপু, কিন্তু ভালোবাসা সব পার্থক্য ঘুচিয়ে দিতে পারে। আপনি শুধু একবার আমার উপর বিশ্বাস রাখুন, আমি আপনাকে কখনো হতাশ করব না। আমার ভয় লাগে সিফাত, সমাজের কথা, মানুষের কথা। সমাজের ভয় দেখিয়ে আর কতদিন নিজেকে একা রাখবেন? আপনার কি মনে হয় না আপনারও একটা সুন্দর জীবন পাওয়ার অধিকার আছে, যেখানে একজন মানুষ শুধু আপনার জন্যই অপেক্ষা করবে? সিফাতের এই কথা শুনে ফারিহার চোখের কোণে জল চিকচিক করছে। তুমি কি সত্যিই আমার জন্য অপেক্ষা করতে পারবে? আমি সারা জীবন অপেক্ষা করতে রাজি ডাক্তার আপু, শুধু আপনি একবার হ্যাঁ বলুন। তুমি একটা পাগল ছেলে। আপনার জন্য পাগল ডাক্তার আপু? ঠিক আছে সিফাত, আমি তোমার কথা ভাববো, তবে আমাকে একটু সময় দাও। আমি আপনার দেওয়া যে কোনো সময়ের জন্য অপেক্ষা করতে রাজি। এটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া, যে আপনি আমার কথা একবারের জন্য হলেও ভেবেছেন। সেই দিনের পর থেকে ফারিহার মনে এক নতুন আলোড়ন সৃষ্টি হলো। সিফাতের সরল ভালোবাসা তার কঠিন হৃদয়কে স্পর্শ করেছিল। সমাজের ভয়, পেশাগত দূরত্ব, এসব বাধা যেন ধীরে ধীরে ফিকে হয়ে আসতে শুরু করলো। সে বুঝতে পেরেছিল জীবনে একজন সত্যিকারের সঙ্গীর প্রয়োজন কতটা, আর সেই সঙ্গী যদি হয় সিফাতের মতো একজন সরল ভালোবাসাপূর্ণ মানুষ, তাহলে আর হারানোর কি আছে। তবে সিদ্ধান্ত নেওয়াটা এখনো কঠিন ছিল। ফারিহা তার বাবা মায়ের সম্মতির কথাও ভাবছিল। কয়েকদিন পর ফারিহা সিফাতকে ডেকে পাঠালো। সিফাতের বুকের ধুকপুকানি বেড়ে গেল। আজ কি ফারিহা তার ভালোবাসার কোনো উত্তর দেবে? বসো সিফাত। আপনি কি কিছু ভেবেছেন ডাক্তার আপু? হ্যাঁ, আমি ভেবেছি এবং আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত নিয়েছেন আপনি? আমি রাজি সিফাত। ফারিহার মুখে এই কথা শুনে সে দৌড়ে গিয়ে ফারিহাকে জড়িয়ে ধরে। ফারিহাও তাকে জড়িয়ে ধরে। কিছুক্ষণ পর যখন সিফাত বুঝতে পারে যে সে ফারিহাকে জড়িয়ে ধরে আছে, সে তখনই ফারিহাকে ছেড়ে দেয়। সরি, আপনার পারমিশন ছাড়া আপনাকে জড়িয়ে ধরেছি। আসলে আমি আপনার কথা শুনে অনেক খুশি হয়ে গিয়েছিলাম। আচ্ছা, আপনি কি সত্যি বলছেন? আপনি সত্যিই রাজি? হ্যাঁ, তবে আমার কিছু শর্ত আছে। আপনার যা শর্ত আছে আমি সব মানতে রাজি ডাক্তার আপু। প্রথমত, তুমি আমাকে আর ডাক্তার আপু ডাকবে না। এখন থেকে তুমি আমাকে ফারিহা বলেই ডাকবে। আর দ্বিতীয়ত? তোমাকে আমার বাবা মায়ের সাথে কথা বলতে হবে। তাদের সম্মতি ছাড়া আমি কোনো পদক্ষেপ নিতে পারবো না। আমি এখনই আপনার বাবা মায়ের সাথে কথা বলতে রাজি। আপনি শুধু বলুন কখন আর কোথায় যেতে হবে। এত তাড়াহুড়ো করার কিছু নেই, আগে পরিস্থিতিটা একটু শান্ত হোক আগে। তবে আমি খুব শীঘ্রই তোমাদের দুজনের সাথে কথা বলিয়ে দেব। কিন্তু তুমি এখনো আমাকে আপনি করে কেন বলছো?
আরে এটা অভ্যাস হয়ে গেছে না, সমস্যা নেই, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। সিফাত তখন ফারিহার হাত ধরতে চাচ্ছিল। ফারিহা এটা বুঝতে পেরে সে নিজেই সিফাতের হাত ধরে। সিফাত বলে, ধন্যবাদ ফারিহা, আমার জীবনে আসার জন্য তোমাকে। তুমি আমার দেখা সেরা মেয়ে। ফারিহা তখন হাসতে হাসতে বলে। আর তুমি হলে আমার সবচেয়ে অদ্ভুত রোগী। তখন কিছুক্ষণ তারা হাসাহাসি করে। তারপর সিফাত ফারিহার হাতের উপর হাত রেখে বলে, আমি সারা জীবন তোমাকে নিজের করে পেতে চাই। ফারিহার তখন কিছু বলে না, তার চোখ কিছুটা ভিজে গেছে। এর পরের দিনগুলোতে সিফাত এবং ফারিহার সম্পর্ক আরো গভীর হলো। ফারিহা ধীরে ধীরে তার ভয় আর দ্বিধা কাটিয়ে উঠতে শুরু করলো। সিফাতের ভালোবাসা তার মনে সাহস জোগালো। ফারিহার হ্যাঁ বলার পর সিফাতের আনন্দ আর ধরে না। সেই দিন চেম্বার থেকে বের হয়ে সে যেন উঠতে শুরু করলো। ফারিহার মুখের সেই মৃদু হাসি তার হৃদয়ে গেঁথে গিয়েছিল। এরপর থেকে তাদের দেখা করার ধরনটাই পাল্টে গেল। চেম্বারে সে পেশাদারিত্বের আড়াল সরে গিয়ে সেখানে জায়গা করে নিল এক স্নিগ্ধ প্রেম। একদিন সিফাত ফারিহাকে কফি শপে ডেকে পাঠালো। বিশ্বাস করো ফারিহা, তোমার হ্যাঁ শোনাটা আমার জীবনের সেরা মুহূর্ত ছিল। তুমিও না, সামান্য একটা কথার জন্য এত খুশি হওয়ার কি আছে? সামান্য কথা, এটা আমার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া কথা, আমার সব স্বপ্ন সত্যি হওয়ার শুরু। আমারও ভালো লাগছে সিফাত। সত্যি বলতে তোমার ভালোবাসা আমার মনে এক নতুন সাহস জুগিয়েছে। আগে আমি শুধু আমার কাজ আর দায়িত্ব নিয়ে ভাবতাম, এখন মনে হয় জীবনে আরও কিছু পাওয়ার আছে। যেমন? যেমন ধরো তোমার সাথে এই কফি খাওয়া, আগে তো কখনো এভাবে বসার সুযোগ হয়নি। সুযোগ তো আরও আসবে ফারিহা, আমরা একসাথে অনেক সুন্দর মুহূর্ত কাটাবো। আচ্ছা তাহলে চলো এবার আগের জায়গায় ফিরে যাই। এখনই চলে যাব? আমি তো মনে করেছিলাম আজকে সারাদিন ঘুরবো। হ্যাঁ চলো, অন্যদিন না হয় আরও সময় কাটাবো। সিফাত তখন ফিহাকে কাছে টেনে নিয়ে তার কপালে একটা চুমু দিয়ে বলে, ঠিক আছে আমার ভবিষ্যৎ বউ, চলো। সিফাতের এই কথায় ফারিহা কিছুটা লজ্জা পায়। এরপর তারা দুজনে মিলে বিভিন্ন জায়গায় ঘুরতে যেত। ফারিহার ব্যস্ত সময়সূচি থেকে কিছুটা সময় বের করে সিফাত তাকে নিয়ে লং ড্রাইভে যেত। গাড়ির মধ্যে হালকা গান বাজতো আর তারা একে অপরের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতো। একদিন তারা একটি লেকের ধারে বসেছিল। পরন্ত বিকালের আলোয় চারিপাশ শান্ত ও স্নিগ্ধ। সিফাত ফারিহার চুলে হাত বুলিয়ে বলল, এই সময়টা যেন থমকে যাক, তাই না? তোমাকে পাশে নিয়ে এইভাবে বসে থাকতে পারাটা একটা স্বপ্ন। ফারিহা সিফাতের কাঁধে মাথা রেখে বলল, আমারও তাই মনে হয়। আগে আমি কখনো ভাবিনি কাজের বাইরেও একটা এত সুন্দর পৃথিবী থাকতে পারে। তুমি আমার চোখ খুলে দিয়েছো সিফাত। আর তুমি আমার জীবনে এসে আমার সব শূন্যতা পূরণ করে দিয়েছো। সেদিন সন্ধ্যায় তারা একসাথে একটি মুভি দেখতে গিয়েছিল। সিনেমা হলের অন্ধকারে ফারিহা আলতো করে সিফাতের হাত ধরেছিল। সেই সামান্য স্পর্শে সিফাতের সারা শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। একদিন বৃষ্টি পড়ছিল। সিফাত ফারিহাকে ফোন করে জানালো তার মন খারাপ লাগছে। ফারিহা তার চেম্বারের কাজ শেষ করে ছুটে গেল সিফাতের অ্যাপার্টমেন্টে। দরজা খুলে সিফাতকে ভেজা চুল আর চিন্তিত মুখ নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে ফারিহার মনটা খারাপ হয়ে গেল। কি হয়েছে তোমার সিফাত? সিফাত ফারিহাকে জড়িয়ে ধরে বলে, তোমাকে না দেখলে আমার ভালো লাগে না ফারিহা। এই বৃষ্টি আর একা থাকাটা যেন আমাকে আরও বেশি দুর্বল করে দিচ্ছে। ফারিহা তখন সিফাতের কপালে চুমু খেয়ে বলল, আমি তো এসেছি, এখন আর কোনো চিন্তা নেই। তারা দুজনে মিলে গরম কফি বানালো এবং বারান্দায় বসে বৃষ্টির সৌন্দর্য উপভোগ করলো। ফারিহা তার কাজের দিনের মজার ঘটনাগুলো বলছিল আর সিফাত মুগ্ধ হয়ে তার কথা শুনছিল। সেই সাধারণ মুহূর্তগুলোই তাদের ভালোবাসাকে আরো গভীর করে তুলছিল। এভাবেই কিছু মিষ্টি রোমান্টিক দিন কাটালো সিফাত আর ফারিহা। তাদের বাবা মাকে জানানোর আগে একে অপরের সান্নিধ্যে তারা খুঁজে পেল জীবনের নতুন অর্থ, নতুন স্বপ্ন। তাদের ভালোবাসা যেন ধীরে ধীরে এক মজবুত ভিত্তির উপর দাঁড়িয়ে যাচ্ছিল,
যা যে কোনো ঝড়ঝাপটা সামলাতে সক্ষম। এরপর এলো সেই মাহেন্দ্রক্ষণ যখন ফারিহা তার বাবা মাকে সিফাতের ব্যাপারে জানালো। বেশ কিছুদিন পর ফারিহা একদিন সিফাতকে তার বাসায় ডেকে পাঠালো। সিফাতের মনে ভয়, আজ কি ফারিহা তার বাবা মায়ের সাথে তার কথা বলবে। কিছুক্ষণ পর ফারিহার বাবা মা এসে বসলেন। ঘরে এক নীরবতা বিরাজ করছিল। ফারিহার বাবা প্রথমে কথা বললেন। বসো সিফাত, বাবা মা একটু পরেই আসবে। আমি একটু নার্ভাস বোধ করছি ফারিহা। আরে বাবা, এত ভয় পাওয়ার কি আছে? তুমি তো কোনো অন্যায় করছো না, আর আমার বাবা মা খুব ভালো মানুষ। তো তুমি সেই ছেলে যে আমার মেয়ের পিছনে লেগেছ? সিফাত ভয়ে ভয়ে উত্তর দিল। আঙ্কেল, আমি ফারিহার পিছু লাগিনি। আমি আমি ওকে ভালোবাসি। ভালোবাসো? আজকালকার ছেলে মেয়েদের ভালোবাসা তো দুদিনের খেলা। না আন্টি, আমার ভালোবাসা মোটেও সেরকম না। আমি ফারিহাকে সত্যিই ভালোবাসি এবং সারা জীবন ভালোবাসতে চাই। আমি জানি ফারিহা একজন ডাক্তার এবং তার অনেক দায়িত্ব। আমি সব সময় তার পাশে থাকব এবং তাকে তার কাজে সাহায্য করব। তুমি কি করো? তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি? সিফাত তার পেশা এবং পরিবারের ব্যাপারে বিস্তারিত জানালো। ফারিহার বাবা মা মনোযোগ দিয়ে সব শুনলেন। প্রথমে তারা কিছুটা দ্বিধাগ্রস্ত হলেও ফারিহার দৃঢ়তা এবং সিফাতের আন্তরিকতা তাদের মন জয় করে নিল। সিফাতের সাথে কথা বলার পর তারা বুঝতে পারলেন ফারিহার জন্য সিফাতই যোগ্য জীবন সঙ্গী। সবার স্মৃতিতে সিফাত ও ফারিহার বাগদান সম্পন্ন হলো। বাগদানের কিছুদিন পর ফারিহা একটি কনফারেন্সে যোগ দেওয়ার জন্য ঢাকার বাইরে যায়। সিফাত তার অনুপস্থিতি খুব মিস করতে থাকে। প্রতিদিন নিয়ম করে ভিডিও কলে তাদের কথা হতো, কিন্তু সরাসরি দেখার অভাবটা দুজনেরই অনুভব হচ্ছিল। কনফারেন্সের শেষ দিনে ফারিহা সিফাতকে জানায় যে তাদের ফ্লাইট ডিলে হয়েছে এবং ফিরতে একটু দেরি হবে। কখন নাগাদ পৌঁছাবে তোমরা? আমি এয়ারপোর্টে অপেক্ষা করব। এখনো ঠিক বলা যাচ্ছে না, তবে তুমি চিন্তা করো না, আমি তোমাকে ফোন করে জানাবো। সাবধানে থেকো, আমার মনটা কেমন যেন করছে। আরে বাবা, এত চিন্তা করো না তো, আমি ঠিক আছি। কিন্তু ফারিহার সেই ফোন আর আসে না। সিফাত বারবার ফোন করে, কিন্তু ফারিহার ফোন বন্ধ। অন্যান্য কলিগদের ফোনেও যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু কেউই সঠিক খবর দিতে পারে না। সিফাতের বুকের ভেতরটা ধুকপুক করতে থাকে। নানা রকম দুশ্চিন্তা তাকে ঘিরে ধরে। কোনো খারাপ কিছু ঘটেনি তো? ঘন্টার পর ঘন্টা কেটে যায়। সিফাত অস্থিরভাবে পায়চারি করতে থাকে। অবশেষে একজন কলিগের ফোন আসে। সিফাত ভাই, একটা খারাপ খবর আছে। ফারিহার টিমের গাড়িটা রাস্তায় একটা দুর্ঘটনার শিকার হয়েছে। কি বলছেন আপনি? ফারিহা কেমন আছে? কয়েকজন সামান্য আহত হয়েছে, তবে ফারিহার অবস্থা একটু গুরুতর। তাকে স্থানীয় একটা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই খবর শুনে সিফাতের পায়ের তলার মাটি যেন সরে যায়। মুহূর্তের মধ্যে তার সব আনন্দ উবে যায়। জায়গা করে নেয় গভীর উদ্বেগ আর ভয়। সে তৎক্ষণাৎ রওনা হয় সেই হাসপাতালের উদ্দেশ্যে যেখানে ফারিহা চিকিৎসাধীন। দীর্ঘ আর যন্ত্রণাময় এক পথ পেরোনোর পর অবশেষে সে হাসপাতালে পৌঁছয়। রিসেপশনে ফারিহার নাম বলতেই তাকে একটি কেবিনের দিকে যেতে বলা হয়। কেবিনের বাইরে ফারিহার কয়েকজন কলিগ বিষণ্ণ মুখে দাঁড়িয়ে ছিল। সিফাত তাদের কাছে ছুটে যায়। ফারিহা কেমন আছে? আমি তার বাগদত্তা, আমাকে তার কাছে যেতে দিন। একজন কলিগ এগিয়ে এসে ধীরে ধীরে বলে। সিফাত ভাই, শান্ত হন। ফারিহা এখনো অচেতন। ডাক্তাররা পরীক্ষা করছেন। সিফাত আর নিজেকে ধরে রাখতে পারে না। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। বাগদানের পর এই প্রথম তাদের মধ্যে এত দীর্ঘ বিচ্ছেদ, আর সেই বিচ্ছেদ কিনা এমন ভয়াবহ পরিস্থিতিতে। সে কোনো মতে নিজেকে সামলে নিয়ে ফারিহার কেবিনের বাইরে অপেক্ষা করতে থাকে। প্রতিটি মুহূর্ত তার কাছে এক একটি যুগের মতো মনে হয়। কিছুক্ষণ পর ডাক্তার বেরিয়ে আসেন। সিফাত দ্রুত এগিয়ে আসে। ডাক্তার সাহেব, ফারিহা কেমন আছে?
ডাক্তারের কথা শুনে সিফাতের শরীর অবশ হয়ে যায়। তার মনে একটাই প্রার্থনা, যেন ফারিহা সুস্থ হয়ে তার কাছে ফিরে আসে। সে ফারিহার কেবিনের বাইরে একটি চেয়ারে বসে সারা রাত জেগে থাকে, তার প্রিয় মানুষটির একটি স্পর্শ পাওয়ার আশায়। ভোরের আলো ফোটে, কিন্তু ফারিহার চেহারায় কোনো পরিবর্তন দেখা যায় না। সিফাতের মনে ভয় আরো ঘনীভূত হতে থাকে। পরের দিন দুপুরে ফারিহার জ্ঞান ফেরে। ধীরে ধীরে সে চোখ খোলে এবং আবছা আলোয় সিফাতকে দেখতে পায়। দুর্বল কণ্ঠে সে ডাকে। সিফাত। ফারিহার ক্ষীণ আওয়াজ শুনে সিফাতের সারা শরীর যেন ফিরে পায়। সে দ্রুত ফারিহার পাশে গিয়ে তার হাত ধরে কান্না করে দেয়। ফারিহা, তুমি ঠিক আছো? আমার কতটা ভয় লাগছিল তুমি জানো না। তুমি এখানে? আমার কি হয়েছিল আর তুমি কাঁদছো কেন? তুমি কাঁদবে না, তুমি কাঁদলে আমার একটুও ভালো লাগে না। তোমার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছিল, কিন্তু এখন তুমি ঠিক আছো, চিন্তা করো না। ফারিহা ধীরে ধীরে দুর্ঘটনার কথা মনে করার চেষ্টা করে, কিন্তু তার মাথা এখনো দুর্বল। সিফাত পরম যত্নে তার কপালে হাত বুলিয়ে দেয়। আমার মনে হয় কিছু একটা। চুপ করো, এখন তোমার বিশ্রাম দরকার, কথা বলার প্রয়োজন নেই, আমি এখানেই আছি। এরপর কয়েকদিন সিফাত হাসপাতালের কেবিনে ফারিহার পাশে থাকে। নিজের হাতে খাইয়ে দেয়, গল্প করে, তার মন ভালো রাখার চেষ্টা করে। ধীরে ধীরে ফারিহার শারীরিক অবস্থার উন্নতি হতে থাকে, কিন্তু দুর্ঘটনার রেস তার মনে গভীর দাগ কাটে। সে আগের মতো হাসি খুশি থাকতে পারে না, প্রায় চুপচাপ হয়ে যায়। একদিন সিফাত ফারিহার হাতে হাত রেখে বলে, ফারিহা, তুমি কি কিছু লুকাচ্ছ? আগে তুমি আমার সাথে সব কিছু শেয়ার করতে, এখন কেন এত চুপচাপ থাকো? তেমন কিছু না, একটু দুর্বল লাগছে আর কি। শুধু দুর্বলতা? আমার মনে হয় আরও কিছু হয়েছে। সেই দুর্ঘটনার পর থেকে তুমি কেমন যেন হয়ে গেছো। আমার মনে হয় আমি আর আগের মতো নেই সিফাত। এর মানে? আমার কেমন যেন ভয় লাগে, সব কিছু এলোমেলো মনে হয়। মাঝে মাঝে মনে হয় আমি সব ভুলে যাচ্ছি। সিফাত বুঝতে পারে শুধু শারীরিক আঘাতই নয়, মানসিকভাবে ভেঙে পড়েছে ফারিহা। দুর্ঘটনার ট্রমেটিক এফেক্ট তার মনে গভীর প্রভাব ফেলেছে। তাদের সুন্দর ভালোবাসার পথে যেন এক নতুন বাধা এসে দাঁড়ালো। ফারিহার স্মৃতি হারানোর ভয় সিফাতের হৃদয় ভেঙে দেয়, কিন্তু সে হাল ছাড়ে না। ফারিহাকে সুস্থ করে তোলার জন্য সে বদ্ধপরিকর হয়। হাসপাতালের ডাক্তারদের সাথে পরামর্শ করে বিভিন্ন মানসিক স্বাস্থ্য বিষয়ক বই পড়তে শুরু করে। ফারিহার পাশে সবসময় হাসি মুখে থাকার চেষ্টা করে। তাদের পুরনো দিনের মিষ্টি স্মৃতিগুলো বারবার মনে করিয়ে দেয়। তাদের প্রথম দেখা, প্রথম কফি ডেট, বৃষ্টির দিনের সেই সন্ধ্যা, প্রতিটি ছোট ছোট মুহূর্ত সিফাত যত্ন করে ফারিহার কাছে তুলে ধরে। প্রথমে ফারিহা তেমন সাড়া না দিলেও ধীরে ধীরে যেন সেই স্মৃতিগুলো তার মনের গভীরে ক্ষীণ আলো ফেলতে শুরু করে। সিফাত রোজ সকালে ফারিহার পছন্দের ফুল নিয়ে আসতো, তাদের দুজনের প্রিয় গান গেয়ে শোনাতো। ফারিহা অপলক দৃষ্টিতে সিফাতের দিকে তাকিয়ে থাকতো, যেন তার চেনা মুখটা আবার নতুন করে আবিষ্কার করছে। একদিন সিফাত তাদের বাগদানের আংটিটা ফারিহার হাতে পরিয়ে দেয়। মনে আছে এটা? তুমি সেদিন খুব হেসেছিলে, বলেছিলে এটা তোমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার। ফারিহা আংটির দিকে তাকিয়ে থাকে, তার চোখে হালকা জল চিকচিক করে। ধীরে ধীরে তার ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফোটে। হ্যাঁ, মনে পড়েছে। সেই একটি মুহূর্ত যেন সিফাতের মনে নতুন করে আশা জাগায়। সে বুঝতে পারে তাদের ভালোবাসা এখনো ফুরিয়ে যায়নি, শুধু একটু যত্নের প্রয়োজন। হাসপাতাল থেকে ফেরার পর সিফাত ফারিহার আরো বেশি খেয়াল রাখে। তাকে পুরনো ছবি দেখায়, তাদের একসাথে কাটানো ভিডিওগুলো চালায়। ফারিহার নার্ভাসনেস কাটাতে বিভিন্ন রকম মজাদার গল্প বলে। ধীরে ধীরে ফারিহার স্মৃতিগুলো যেন এক একটি টুকরো পাজেলের মতো ছুঁড়ে যেতে শুরু করে। মাঝে মাঝে কিছু কথা সে ভুলে যেত, কিন্তু সিফাত ধৈর্য ধরে তাকে আবার মনে করিয়ে দিত। তাদের ভালোবাসার গল্প, তাদের ভবিষ্যতের স্বপ্ন, সবকিছু সিফাত বারবার তার কানে বলতো। কয়েক মাস কেটে যায়, ফারিহার শারীরিক দুর্বলতা অনেকটাই কমে আসে, আর তার স্মৃতিও আগের মতো স্পষ্ট হতে শুরু করে। একদিন তারা দুজন তাদের বাগদানের সেই কফি শপে বসেছিল।
আমার মনে আছে এই টেবিলেই তুমি আমাকে প্রথম। হ্যাঁ, এখানেই আমি প্রথম আমার হৃদয়ের কথা তোমাকে বলেছিলাম, আর তুমি আমাকে পাগল বলেছিলে। তুমি সত্যিই পাগল ছিলে, কিন্তু সেই পাগলামিটাই আমার জীবন বদলে দিয়েছে। তোমার কি সেই দুর্ঘটনার কথা মনে আছে? হ্যাঁ, কিছুটা ঝাপসা, তবে মনে আছে। জ্ঞান হারানোর আগে আমি শুধু তোমার মুখটা দেখতে চেয়েছিলাম। খুব ভয় লাগছিল। আমারও খুব ভয় লেগেছিল ফারিহা। মনে হচ্ছিল যেন আমার পৃথিবীটা অন্ধকার হয়ে যাচ্ছে। কিন্তু তুমি আমার পাশে ছিলে সব সময়। আমার মনে হয় তোমার ভালোবাসাই আবার আমাকে ফিরিয়ে এনেছে। ফারিহা সিফাতের হাতে আলতো করে চাপ দেয়। তাদের চোখে মুখে আজ আর সেই ভয়ের ছাপ নেই, বরং এক গভীর কৃতজ্ঞতা আর ভালোবাসার প্রতিচ্ছবি। ফারিহা সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে, আর এর পেছনে ছিল সিফাতের অক্লান্ত সেবা আর নিঃস্বার্থ ভালোবাসা। তাদের সম্পর্কের বাঁধন আরো মজবুত হয়েছে। তারা বুঝতে পেরেছে জীবনের প্রতিটি মুহূর্ত কতটা মূল্যবান। একদিন রাতে সিফাত ফারিহাকে ফোন করতে গিয়ে ভুল করে তার এক বয়স্ক সহকর্মীকে ফোন করে বসে। ঘুমন্ত অবস্থায় সহকর্মী ফোন ধরে বিরক্তি নিয়ে কিছু বলতে চাচ্ছিলেন, কিন্তু সিফাত ফারিহা তুমি কি ঘুমিয়েছিলে বলার পরেই বুঝতে পারে ঘোরতর ভুল হয়েছে। তাড়াতাড়ি ক্ষমা চেয়ে ফোন কেটে দেয় সিফাত। পরের দিন ফারিহা যখন ঘটনাটা শোনে, হাসতে হাসতে তার চোখে জল এসে যায়। সিফাতকে অনেকক্ষণ ধরে সেই ভুলের জন্য রাগিয়েছিল সে। একবার সিফাত ফারিহাকে একটি দামি রেস্টুরেন্টে নিয়ে যায়। মেনু কার্ড দেখে ফারিহা কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে, কারণ অনেক খাবারের নাম তার অচেনা ছিল। সিফাতও সব খাবারের নাম জানতো না। ওয়েটার যখন তাদের অর্ডার নিতে আসে, তখন সিফাত একটি খাবারের নাম বলার চেষ্টা করে, যার অর্ধেক সে ভুলে গিয়েছিল। ওয়েটার বিভ্রান্ত হয়ে তাদের দিকে তাকিয়ে থাকে, আর ফারিহা কোনো মতে হাসি চেপে পরিস্থিতির সামাল দেয় অন্য একটি পরিচিত খাবার অর্ডার করে। পরে তারা দুজনে বিষয়টি নিয়ে অনেক হেসেছিল। ফারিহার জন্মদিনে সিফাত তাকে একটি সুন্দর ঘড়ি উপহার দিতে চেয়েছিল। অনেক খুঁজে পেতে একটি পছন্দের ঘড়ি সে কেনে, কিন্তু তাড়াহুড়োয় মোড়ক করার সময় অন্য একটি ছোট বাচ্চার খেলনার বাক্সে ঘড়িটি ভরে ফেলে। ফারিহা যখন প্যাকেট খুলে খেলনা দেখে, প্রথমে অবাক হয়, তারপর সিফাতের মুখের দিকে তাকিয়ে বুঝতে পারে নিশ্চয়ই কোনো ভুল হয়েছে। পরে আসল উপহার বের হলে তারা দুজনেই খুব হেসেছিল। ফারিহা সেই খেলনাটিও অনেকদিন পর্যন্ত স্মৃতি হিসেবে রেখেছিল। একদিন তারা একটি রোমান্টিক সিনেমা দেখতে যায়। টিকিট কাটার সময় সিফাত ভুল করে অন্য সারির সিট নাম্বার বলে। সিনেমা হলে গিয়ে তারা দেখে তাদের সিটে অন্য কেউ বসে আছে। টিকিট মিলিয়ে তারা বুঝতে পারে ভুলটা কোথায় হয়েছে। বাধ্য হয়ে তাদের অন্য একটি কম পছন্দের সিটে বসতে হয়। সিনেমা দেখার সময় বারবার তাদের সেই ভুলের কথা মনে পড়ছিল, এবং তারা একে অপরের দিকে তাকিয়ে হাসছিল। একদিন বৃষ্টিতে ভিজে ফারিহার চেম্বার থেকে বের হওয়ার সময় সিফাত তার জন্য একটি ছাতা নিয়ে আসে, কিন্তু ছাতা খুলতে গিয়ে দেখা যায় সেটা ভাঙা। অগত্যা তারা দুজনে একটি ছাতার নিচে গাদাগাদি করে রাস্তা পার হতে থাকে। বৃষ্টির ছাট তাদের গায়ে লাগছিল, কিন্তু তারা দুজনেই খুব খুশি ছিল একে অপরের কাছাকাছি থাকতে পেরে। সেই ভাঙা ছাতা নিয়েও তারা অনেকক্ষণ হাসাহাসি করছিল। একবার ফারিহা সিফাতের সাথে সামান্য রাগারাগি করে মুখ ফুলিয়ে বসে থাকে। সিফাত অনেক চেষ্টা করেও তার রাগ কমাতে পারে না। কিছুক্ষণ পর ফারিহা হঠাৎ করে হেসে ফেলে এবং বলে, দেখছিলাম আমার রাগ ভাঙাতে তুমি আর কতক্ষণ সময় নাও। সিফাত প্রথমে কিছুটা অবাক হলেও পরে বুঝতে পারে ফারিহা আসলে তার সাথে মজা করছিল। তাদের মধ্যে প্রায়ই এমন ছোটখাটো মিষ্টি রাগারাগি হতো, যা তাদের সম্পর্ককে আরো প্রাণবন্ত করে তুলত। সিফাত আর ফারিহার প্রেম জীবন ছিল এরকমই ছোট ছোট মজার ঘটনা আর মিষ্টি দুষ্টুমিতে ভরা। এই সাধারণ মুহূর্তগুলোই তাদের ভালোবাসাকে আরো গভীর করে তুলেছিল, এবং বিয়ের আগে তাদের সম্পর্ককে একটি সুন্দর ভিত্তি দিয়েছিল। তারা বুঝতে পেরেছিল ভালোবাসার মধ্যে হাসি ঠাট্টা আর ছোটখাটো ভুল বোঝাবুঝি থাকাটাও জরুরি। অবশেষে সেই প্রতীক্ষিত দিনটি এলো, সিফাত ও ফারিহার বিয়ের দিন। শহর জুড়ে উৎসবের আমেজ, ঝলমলে আলোয় সেজে উঠেছে কমিউনিটি সেন্টার। ফারিহার বাড়ির মেয়েরা ব্যস্ত শেষ মুহূর্তের প্রস্তুতিতে।
অন্যদিকে সিফাতের বন্ধুরাও তাদের বন্ধুর জীবনের নতুন অধ্যায় শুরু হওয়ার আনন্দে আত্মহারা। ফারিহাকে আজ স্বপ্নীল দেখাচ্ছে। লাল বেনারসিতে মোড়া সোনার গয়নায় ঝলমল করছে তার মুখ। হালকা মেকআপে তার স্বাভাবিক সৌন্দর্য আরো কয়েক গুণ বেড়ে গেছে। মায়ের পাশে বসে ফারিহা কিছুক্ষণ চুপ করে রইল, যেন তার এতদিনের লালিত স্বপ্ন আজ সত্যি হতে চলেছে। বাবার স্নেহপূর্ণ হাতের স্পর্শে তার চোখ ভিজে ওঠে। অন্যদিকে সিফাত ও পাঞ্জাবি পাজামায় বেশ সুদর্শন লাগছিল। তার চোখে মুখে উত্তেজনা আর আনন্দ স্পষ্ট। বন্ধুদের সাথে হাসি ঠাট্টায় মেতে থাকলেও তার মন বারবার ফারিহার কাছে ছুটে যাচ্ছিল। শুভ লগ্ন এসে পড়লে বরযাত্রী এসে পৌঁছয়। সানাইয়ের সুরে মুখরিত হয়ে ওঠে চারিদিক। গেটে সিফাতকে বরণ করে নেয় ফারিহার ছোট ভাই ও বোনেরা। মিষ্টিমুখ করানো হয়, চলে হালকা হাসি ঠাট্টা। এরপর সিফাত এসে বসে বিয়ের মঞ্চে, যেখানে ফারিহা অপেক্ষা করছে তার পাশে বসার জন্য। ফারিহাকে যখন ধীরে ধীরে মঞ্চের দিকে আনা হয়, সিফাতের দৃষ্টি তার উপর স্থির হয়ে থাকে। তাদের চার চোখের মিলন হয়। দুজনের মুখেই এক নির্মল হাসি ফুটে ওঠে। পুরোহিত মন্ত্র পাঠ শুরু করেন। ফারিহা ও সিফাত একে অপরের পাশে বসে সাত পাকে বাঁধা পড়ে। অগ্নি সাক্ষী রেখে তারা একে অপরের হাতে হাত রাখে। সারা জীবন একসাথে পথ চলার প্রতিজ্ঞা করে। ফারিহার বাবা আবেগ আপ্লুত হয়ে মেয়ের হাতে তুলে দেন সিফাতের হাত। এরপর আসে সেই বিশেষ মুহূর্ত, মালা বদলের পালা। সিফাত ভালোবাসার প্রতীক স্বরূপ ফুলের মালা পরিয়ে দেয় ফারিহার গলায়। ফারিহাও হাসি মুখে সেই মালা গ্রহণ করে পরিয়ে দেয় সিফাতের গলায়। চারিদিকে তখন করতালি আর উল্লাসের ধ্বনি। আত্মীয় স্বজন ও বন্ধুদের শুভেচ্ছায় ভরে ওঠে নবদম্পতির জীবন। সবাই তাদের সুখী ও সমৃদ্ধ ভবিষ্যৎ কামনা করে। ফারিহার সহকর্মীরা এসে তাকে জড়িয়ে ধরে, নতুন জীবনের জন্য শুভ কামনা জানায়। সিফাতের ডাক্তার বন্ধুরা ফারিহাকে তাদের পরিবারের স্বাগত জানায়। জমকালো ভোজের আয়োজন করা হয়। নানা রকম মুখরোচক খাবার পরিবেশন করা হয় অতিথিদের জন্য। সিফাত ও ফারিহা দুজনে মিলে কিছুক্ষণের জন্য অতিথিদের সাথে শুভেচ্ছা বিনিময় করে। বিয়ের সব আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর আসে সেই সময় যখন ফারিহা তার বাবার বাড়ি ছেড়ে নতুন জীবনে পা রাখে। গাড়িতে ওঠার আগে ফারিহা তার পরিবারের সদস্যদের জড়িয়ে ধরে, চোখের জল ধরে রাখতে পারে না। সিফাত পরম স্নেহে তার হাত ধরে সান্ত্বনা দেয়। গাড়ি ধীরে ধীরে নতুন গন্তব্যের দিকে চলতে শুরু করে। ফারিহা জানালা দিয়ে তার ফেলে আসা বাড়ির দিকে তাকিয়ে থাকে। তার মনে মিশ্র অনুভূতি, একদিকে প্রিয়জনদের ছেড়ে যাওয়ার কষ্ট, অন্যদিকে নতুন জীবনের স্বপ্ন। সিফাত তার হাত ধরে সাহস যোগায়। রোমান্টিক বাসর রাত, সিফাতদের বাড়ি আলো ঝলমল করছে। নতুন বধূকে বরণ করার জন্য সবাই অপেক্ষা করছিল। ফারিহাকে যখন শ্বশুর বাড়িতে নিয়ে আসা হয়, তখন তাকে আন্তরিকভাবে স্বাগত জানানো হয়। কিছুক্ষণ পর শুভ্র চাদরে মোড়া সুগন্ধি ফুলে সাজানো বাসর ঘরে প্রবেশ করে সিফাত ও ফারিহা। দরজা বন্ধ হওয়ার পর ফারিহা কিছুটা নার্ভাস বোধ করে। এতক্ষণ চারপাশের কোলাহল আর ব্যস্ততার মধ্যে নিজের অনুভূতিগুলো চাপা ছিল, কিন্তু এখন শুধু তারা দুজন একান্তে। সিফাত এগিয়ে এসে ফারিহার ঘোমটা তুলে ধরে। ফারিহার স্নিগ্ধ মুখের দিকে তাকিয়ে তার হৃদস্পন্দন বেড়ে যায়। সিফাত আলতো হাতে ফারিহার গালের উপর থেকে একগুচ্ছ চুল সরিয়ে দেয়। তাদের চোখে চোখ পড়ে, দুজনের মুখেই হালকা হাসি দেখা যায়।